নিচ্ছেন এবার? স্যার এবার ক্লাস নিচ্ছেন শাকিল স্যার, আফসানা ম্যাম আর হচ্ছে আরফিন স্যার আর আপনি। ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের হোমওয়ার্ক একটা দেয়া ছিল, সেটা কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার হোমওয়ার্কের জন্য ট্রাই করছিলাম, কিন্তু স্যার যেটা বুঝলাম যে আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না পারি এটা করা পসিবল হচ্ছে না স্যার। আপনি যেটা দিয়েছেন টু পাস অ্যাসেম্বলার, এটাতে স্যার এতটুকু ধরতে পারছি যে এটাতে দুইটা পাস থাকবে, একটার কাজ থাকবে যে আমার যে অ্যাসেম্বলি কোড থাকবে ওটাকে ইন্টারমিডিয়েট কোডে রূপান্তরিত করা প্রথম পাসে, আর দ্বিতীয় পাসে হচ্ছে ওই ইন্টারমিডিয়েট কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। স্যার এতটুকুই আমরা ধরতে পারছি, এর বাইরে স্যার কোন কিছু বুঝতেছিলাম না। এটা কি সবারই কথা না এটা তোমার কথা? স্যার আমার না দিক স্যার থেকে বললাম। সবারই স্যার, কারণ হ্যাঁ স্যার সবারই কথা স্যার। ফেল। যারা যারা বলছে এটা সবারই কথা তারা সবাই ফেল। একজনের কাছে শুনছো, সবাই এটা আওড়াইতেছো। না স্যার, স্যার আমরা কালকে একসাথেই মানে স্যার প্রথমে নিজেরা পড়ছিলাম, তারপর না পারি না দেখা আমাদের যারা যারা ভালো আছে, যেমন স্যার কালচার আছে, ইভা আছে, ওদের কাছ থেকে আমরা করছিলাম যে এটা কিভাবে আমরা করতে পারি স্যার, কিন্তু মানে আমরা কেউই প্রপার সলিউশন আসতে পারিনি স্যার। এটা শেখার জন্য যা যা করা লাগবে তাই তাই করতে হবে। স্যার ইউটিউবে টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখছিলাম, ঘাটছিলাম কিন্তু স্যার। স্যার টিউটোরিয়ালও স্যার দেখছিলাম, কিন্তু স্যার তারা অনেক ডিটেইলসে বুঝাতেছে, প্লাস হচ্ছে স্যার অ্যাসেম্বলি রিকোয়েস্ট নেওয়া এটাই তো সম্ভব আছে, অ্যাসাইনমেন্ট। কিন্তু অ্যাসাইনমেন্ট স্যার এটাই। স্যার টাইম অ্যাসাইনমেন্ট তো স্যার স্বল্প ছিল, তাই না? আমাদের তো গতকাল এটা বলো যে তোমরা এটা বলো যে স্যার এটা আসলে আমরা এই স্বল্প সময়ের মধ্যে পারি নাই, কিন্তু তোমরা যে বলতেছো এটা পারি না, এটা স্যার কতটুকু কঠিন এটা তো আমি স্যার জানি নাকি? পারি না বলতে স্যার আমরা সার্চ করছি, কিন্তু স্যার শিখার ট্রাই করছি, কিন্তু স্যার সময় তোমরা স্বল্পতার হয়তো জন্য দুইজন প্লাস তিনজন এটা সার্চ করছো, তোমরা এই কথাগুলো শিখাই দিছো, বাকিরা স্যার সেই কথাটা কাউকে শিখাই আওড়াইতেছে। নাই স্যার আমরা, কারণ এখানে আমাদের হোমওয়ার্ক আমাদের নিজেদের করতে হবে, অন্যদের তো স্যার আমরা শিক্ষা দিব না, আর ওটাতে আমাদের কোনো সার্থকতা থাকবে না স্যার। তাহলে তুমি কেন বললা যে স্যার আমরা চেষ্টা করছি? তুমি কিভাবে জানো বাকিদের কয়েকজন কথা? স্যার, 4-5 জন। হ্যাঁ ছেলে বারবার কি করে? আর অ্যাসাইনমেন্ট গুলো এরকমই হবে। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে তোমাদেরকে খাটতে হবে, সেখান থেকে তোমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে। এজন্য তোমাদের যদি একাধিক বই পড়তে হয়, কলাম পড়তে হয়, ব্লগ পড়তে হয়, তাহলে তোমাদেরকে পড়তে হবে। বুঝতে স্যার পারছো? আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অ্যাসাইনমেন্ট ওই মানে জিনিসগুলো যদি একটু একটু ধরা দিতেন স্যার তাহলে একটু ভালো হতো স্যার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অলরেডি ধরাই দিছি আমি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড জেনারেশনে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাদেরকে এটা দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমরা স্টাডি করো। অ্যাসাইনমেন্ট মানে এটা না যে আমি কোশ্চেনটা নিয়ে নেটে সার্চ দিলাম, হুবহু অ্যান্সার আসলো, এটা আমি বের করে ফেললাম। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অ্যাসাইনমেন্ট মানে কখনো এটা না। যারা এরকম অ্যাসাইনমেন্ট দেয় তাদের সম্বন্ধে কিছু বলার নাই আসলে। যে তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, তুমি সেটা নেটে সার্চ দিলা, গুগলে লিখলা, অ্যান্সার চলে আসলো, বাস শেষ। এটা কখনো অ্যাসাইনমেন্ট হতে পারে না। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে তোমাকে স্টাডি করতে হবে। শুধু যে প্রাসঙ্গিক স্টাডি করবা তা না, অপ্রাসঙ্গিক অনেক স্টাডি করতে হবে। ওই স্টাডি করার ফলে তোমার যে জ্ঞানের যে লেভেলটা আছে সেটা ইনরিচ হবে। কারণ দিন শেষে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সবাই তোমরা পারবা, সবাই বের করতে পারে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার জ্ঞানের লেভেলটা, তোমার জ্ঞানের পরিধিটা যাতে বাড়ানো যায়। অ্যাসাইনমেন্ট মানে এটা না যে আমি গুগলে সার্চ দিলাম, কপি করে লিখে আনলাম, জমা দিলাম, শেষ। যা আছি তাই। বলো তো এরকম তোমরা অ্যাসাইনমেন্ট করো কিনা? তোমাদের অ্যাসাইনমেন্টের লেভেলটা এরকমই। একটা অ্যাসাইনমেন্ট দিলে তোমরা গুগলে সার্চ দাও, যদি অ্যান্সার পাও তাহলে একদম ডগমগ খুশি, আর যদি না পাও তাহলে স্যার এটা আমরা পারি না। তোমরা স্টাডি করো, রিসার্চ করো, দরকার হলে আরো বই পড়ো,
তো আর এই অ্যান্সার শেখার জন্য তোমাদের যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাহলে আবার নতুন করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখো, তবে না তোমাদের জ্ঞানের যে পরিধি আছে ইনরিচ হবে। এইভাবে চলবে না, এইভাবে নিজেই ফাঁকিতে পড়ে যাবা। স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা সোর্স আমাদের একটু ধরায় দিবেন বা বলবেন স্যার কোনটা থেকে সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর হাজার হাজার টিউটোরিয়াল আছে, ঠিক আছে? আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কোনো ল্যাঙ্গুয়েজই না। আমি যে কোন ফোর্থ জেনারেশন দেখাইছিলাম গতদিনে এই এগুলাই সিনট্যাক্স, যার শুধু অ্যাকুমুলেটর রেজিস্টারে রাখে, বেস রেজিস্টারে নিয়ে আসার পরে যোগ করে অ্যাকুমুলেটর রেজিস্টারে রাখে, শেষ। এই এতটুকুই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তোমরা যারা চেষ্টা করছো তারা আরো চেষ্টা করতে থাকো, ঠিক আছে? নেক্সট উইকেট আমাকে দেখাবা, জি যেহেতু স্যার। তোমাদের অনেকের সময় কম হয়েছে। তবে এতটুকু তোমাদেরকে বলতে পারি, এটা অত বেশি কঠিন না। যখন তোমরা এটা বিষয়ে জানবা তখন বুঝতে পারবা যে এটা আসলে অনেক সহজ একটা বিষয়। জাস্ট 2টা অথবা 3টা ওয়ার্ডের ব্যাপার, জাস্ট এটা থেকে এটা আসছে স্যার, এইভাবে এইভাবে শেষ। সেই 2-3টা ওয়ার্ড আসলে কি সেটাই খুঁজে বের করা তোমাদের কাজ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর এভাবে গণ গণ অ্যান্সার দিবা না, যা আমরা স্যার পারি নাই স্যার। যদি কেউ চেষ্টা করে থাকো তাহলে বলবা যে স্যার আমি চেষ্টা করছি, আমি পারি নাই স্যার। যে কোনো একটা জিনিস দিলে সেটার উপর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করার পর যদি না পারো তাহলে একটা বিষয়। যদি পরিশ্রম বলতে এই পরিশ্রম না, বসলাম নেটে সার্চ দিলাম, ডকুমেন্টস গুলো অনেক হার্ড আসলো বা ডকুমেন্টস গুলো এলোমেলো আসলো, তো এই জিনিসটা আমরা পারি না, এইটা না। তোমরা তো এটাই করছো যে সার্চ দিছো, দেখো যে ডকুমেন্টস গুলো একটু এলোমেলো বা এবড়ো থেবড়ো, এই কারণে হচ্ছে যে তোমাদের মনে হয়েছে যে না, এটা আমাদের পক্ষে পসিবল না। স্যার অ্যাকচুয়ালি স্যার। সেই এলোমেলো ডকুমেন্টস গুলাকে গোছাইতে হবে। জি স্যার। এখন তোমার 53, মানে 49 বের হয়ে যাচ্ছে, মানে তোমরা এখন লাস্ট স্টেজেই আছো, থার্ড ইয়ারে আছো। এখনো যদি তোমরা এই জিনিসগুলা ভুল করো, ফার্স্ট ইয়ারের ছেলেদের মতো আচরণ করো, সার্চ দিলাম পাইলাম না, শেষ, তাহলে কেমন হলো? 1 বছর পরে তোমরা জব মার্কেটে যাবা, তখন কি কেউ তোমাদের খুঁজে বের করে দিবে? তোমাদেরকে খুঁজে 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 ডকুমেন্টস গুছায় গুছায় কাজ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এই যে ইঞ্জিনিয়ার তামজিদ হাসান জিম, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব, ওকে শুনতে পায় না? তামজিদ হাসান জিম, যাই হোক, নেক্সট উইক পর্যন্ত দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। আমাদের যে কম্পাইলার ডিজাইন, সেই কম্পাইলার ডিজাইনের দ্বিতীয় যে স্টেপটা ছিল, সেই স্টেপটার নাম ছিল লেক্সিক্যাল অ্যানালাইসিস। সেই লেক্সিক্যাল অ্যানালাইসিস গুলো নিয়ে আমরা আলোচনা করব। লেক্সিক্যাল অ্যানালাইসিস অর সোর্স স্ক্যানিং। আচ্ছা, তোমাদের এখান থেকে শব্দ আসতেছে, সে একটু মিউট করো তো। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস বিষয়টা আসলে কি? লেক্সিক্যাল অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে সোর্স প্রোগ্রামকে সে কি করবে? স্ক্যান করবে। স্ক্যান করবে কোন দিক থেকে? লেফট থেকে রাইট পর্যন্ত।
আমাদের যে সোর্স প্রোগ্রাম, আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো লিখি সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে সে স্ক্যানিং করবে বা ইনপুট হিসেবে নেবে লেফট থেকে রাইট, এন্ড আইডেন্টিফাই টোকেনস, এবং টোকেনকে সে আইডেন্টিফাই করবে। এন্ড টোকেন আসলে কি? টোকেন আর সিকোয়েন্স অফ ক্যারেক্টারস উইথ এ কালেকটিভ মিনিং। টোকেন গুলো হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারের একসাথে মিলে সিকোয়েন্সের তৈরি করবে। যেমন সেটা হতে পারে এ বি সি ডি ই এফ জি এস, হতে পারে 1 2 3 4 5 6 7, এরকম অসংখ্য ক্যারেক্টার একসাথে মিলে একটা সিকোয়েন্স তৈরি করবে। সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে টোকেন। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে টোকেনাইজিং। আমরা যে টোকেনে ভাগ করতেছি সেই টোকেনটাকে বলা হচ্ছে টোকেনাইজিং। তো এক্সাম্পল অফ টোকেনে দেখো, প্রথমে যে কনস্ট্যান্টস গুলো আছে, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, এগুলো একটা টোকেন। এরপর আছে অপারেটর আছে, অপারেটরের মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলো টোকেন। এরপর আছে আইডেন্টিফায়ার, সেগুলো টোকেন। পাঞ্চুয়েশন, সেগুলো টোকেন। বুঝতে পারছো কোনগুলো টোকেন? তোমাদের হয়তো এক্সামে একটা স্টেটমেন্ট তুলে দেওয়া হবে, তুলে দিয়ে তোমাদেরকে হচ্ছে যে এই টোকেন গুলোকে আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? কোনটা আইডেন্টিফায়ার, কোনটা অপারেটর, কোনটা কনস্ট্যান্ট, কোনটা পাঞ্চুয়েশন, এই ক্যাটাগরাইজ ওয়াইজ ভাগ করতে হবে। বুঝতে পারছো? হুম, এখানে দেখো রোল অফ লেক্সিক্যাল অ্যানালাইজার। রোল অফ লেক্সিক্যাল অ্যানালাইজার, এখানে আসলে লেক্সিক্যাল অ্যানালাইজারের রোলটা আসলে কি, কি কাজে লেক্সিক্যাল অ্যানালাইজার ব্যবহার করা হয়? প্রথমে হচ্ছে সোর্স প্রোগ্রাম লেক্সিক্যাল অ্যানালাইজারে আসলো, আনার পর সে কি করে টোকেনে কনভার্ট করে। টোকেনে কনভার্ট করার পর সে পার্সারে দেয়। এই পার্সার আবার কি করে, গেট নেক্সট টোকেন, এখান থেকে আবার পরবর্তী টোকেনের জন্য সে ওয়েট করে। যতক্ষণ পর্যন্ত টোকেন থাকে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতেই থাকে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপে তারা কি করে, এই সিম্বল টেবিলের সাথে হচ্ছে মিস এবং মিসম্যাচ করে, এবং এই মিস এবং মিসম্যাচ করার মাধ্যমে আমরা ইররটাকে হ্যান্ডেল করি। যদি আমাদের কোনো ধরনের ইরর দেখা দেয় তাহলে আমরা সেই ইররটাকে ইউজারের কাছে শো করি। এবার প্রত্যেকটা টোকেন জেনারেট হওয়ার পরে আমরা সেটাকে সেমান্টিক অ্যানালাইসিস বা পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে পাঠাই দিই। এটা হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইসিসের রেসপন্সিবিলিটি। তো এখানে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ইচ বক্স এবং ফোকাস অন লেক্সিক্যাল অ্যানালাইজার এন্ড পার্সার, এই দুইটা তোমাদের হচ্ছে কাজ থাকবে, ঠিক আছে? হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ইচ বক্স, প্রত্যেকটা বক্সের আসলে কাজ কি এই জিনিসটা জানা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে একটা ফোকাস অন লেক্সিক্যাল অ্যানালাইজার এন্ড পার্সার, লেক্সিক্যাল অ্যানালাইজার এবং পার্সারের আসলে ফোকাস করতে হবে। এই জায়গাটাতে আসলে তোমাদের কেন ফোকাস করতে হবে বা কি কি বিষয়গুলোতে ফোকাস করতে হবে সেই জিনিসগুলো তোমরা লিখবা, ঠিক আছে? এই দুটো তোমরা মার্ক করে নাও। বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার, জি স্যার। আচ্ছা, এটা এই দুটো কোশ্চেন তো একবারে ইজি কোশ্চেন, পারবা তো নাকি? জি স্যার। অ্যানালাইজার বক্সের কাজ কি, পার্সার বক্সের কাজ কি, সিম্বল টেবিল বক্সের কাজ কি, এগুলো তো তোমরা পারবাই। জি স্যার। এরপরে দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস লেক্সিক্যাল অ্যানালাইসিস, কনভার্ট এ স্ট্রিম অফ ক্যারেক্টার ইনটু এ স্ট্রিম অফ টোকেন। স্ট্রিম মানে বোঝো? স্যার কয়েকটা। হ্যাঁ, স্ট্রিম মানে হচ্ছে একটা অন্তর্বর্তী অবস্থা, একটা বাষ্পীয় অবস্থা, মানে একটা কালেক্টিভিটি। অনেক জিনিস একসাথে কালেক্ট হয়ে একটা রূপ ধারণ করে, সেটাকে বলে স্ট্রিম। তো আমাদের হচ্ছে যে আমরা যখন ইনপুট দেই তখন হচ্ছে ক্যারেক্টারের স্ট্রিম থাকে, অনেকগুলো একসাথে হয়ে থাকে। লেক্সিক্যাল অ্যানালাইসিস সেগুলোকে স্ট্রিম অফ টোকেনের স্ট্রিমে কনভার্ট করে। এবং আইডেন্টিফাই দ্য সেন্টেন্সটাকে সে পার্সিং করে। কিভাবে? ডিরাইভ দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স, কনস্ট্রাক্ট পার্স ট্রি ফ্রম স্ট্রিম অফ টোকেনের উপর বেসিস করে সে একটা পার্সার ট্রি তৈরি করে।
দেখো এখানে ইনপুট টোকেন নেক্সট ক্যারেক্টার, প্রথমে ক্যারেক্টারটা ইনপুটের যে আমরা ইনপুট দেই সেই ইনপুটের যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলোকে সে স্ক্যান করে, স্ক্যান করার পর সে সেটাকে টোকেনে কনভার্ট করে পার্সার ট্রির কাছে দিয়ে দেয়। এরপরে সে নেক্সট টোকেন এর কাছ থেকে নিতে চায়, নেক্সট টোকেন আবার কোথা থেকে পায়, নেক্সট ক্যারেক্টার থেকে পায়, পরবর্তী ক্যারেক্টার স্ক্যানারে যায়, স্ক্যানারে যাওয়ার পরে সে এটাকে আবার টোকেনটা দিয়ে দেয়। এইভাবে হচ্ছে যে প্রত্যেকটা স্টেপে হচ্ছে একটা পার্সার ট্রির কাছে আমরা টোকেন গুলোকে পাঠায় দিই এবং পার্সার ট্রি সেই টোকেন গুলোর উপর বেসিস করে একটা পার্স ট্রি তৈরি করে। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের আসলে রেসপন্সিবিলিটিসটা কি? স্ক্যান দ্য সোর্স প্রোগ্রাম, সে সোর্স প্রোগ্রামকে কি করে স্ক্যান করে। রিমুভ remove white space from the source program. White space কি? White space কি? প্রোগ্রামের ভিতরে স্যার একাধিক স্পেস ওগুলো স্যার তোমরা সি কোর্সে হোয়াইট স্পেস জানো না? জি স্যার, হোয়াইট স্পেসে মেইনলি আমরা যখন যে কোনো জিনিস ডিক্লেয়ার করি তার আগে যদি কোনো স্পেস দিই সেগুলো স্যার। শিওর? আর কেউ শেয়ার করতে চাও নলেজ? আর কেউ নাই? আমরা যখন কোনো প্রোগ্রাম বা কিছু লিখি তখন একটা মানে কিছু লাইন লেখার পরে যেই মানে স্পেস দিয়ে যেই মানে পরবর্তী যে প্রোগ্রামটা লিখি, এই যে মানে পরবর্তী যে সেন্টেন্স গুলো লিখি, দুইটা সেন্টেন্সের মাঝে যেই অংশটা ফাঁকা থাকে এটাকে হোয়াইট স্পেস বলে। এই যে কিন্তু ঠিক আছে ব্যাপারটা, দুইটা সেন্টেন্সের মাঝখানে যে আমাদের স্পেসটা থাকে সেটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। ঠিক আছে? পরপর দুইটা ওয়ার্ড, পরপর দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্স বা দুইটা স্ট্রিং যেটা বলো না কেন যেটা থাকে সেটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেসটাকে সে সোর্স প্রোগ্রাম থেকে রিমুভ করে দেয়। কারণ যখন টোকেনাইজ করে, টোকেনের সময় কিন্তু তোমাদের হোয়াইট স্পেসটাকে টোকেন হিসেবে ধরছে না। তোমার খেয়াল করছো গতদিন আমরা যখন টোকেনাইজিং করছিলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b, তখন কিন্তু এদের মাঝখানে হোয়াইট স্পেস ছিল। সে হোয়াইট স্পেস গুলোকে সে রিমুভ করে দিচ্ছে এবং রিমুভ কমেন্টস ফ্রম দ্য সোর্স প্রোগ্রাম। তোমার মন চাইলে অনেক ধরনের কমেন্টস লিখে রাখতে পারো। তোমাদের মাথা যদি ভালো মতো কাজ না করে তাহলে হয়তো বা তোমরা যখন অনেক সময় তোমার কমেন্টস আউট করে অনেক কিছু লিখে রাখো যে এটা এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলোকেও সে রিমুভ করে দেয়। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার এই যে হোয়াইট স্পেস আর হচ্ছে কমেন্টস, এগুলা কি মেমরি স্পেস জায়গা নেয়? অবশ্যই জায়গা নেবে, কিন্তু তোমার হচ্ছে যে আনইউজড থাকবে। এগুলা তোমার লোকাল পিসিদের জায়গা নেবে, ঠিক আছে, লোকাল। কিন্তু তোমার রান টাইমে এই জিনিসগুলা মানে ইগনোর করবে। বোঝো না বিষয়টা? না স্যার, কি পরিমাণ জায়গা নেবে স্যার এগুলো? একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম, ঠিক আছে? তুমি যখন কোনো কিছু লিখো সেটাকে যখন তুমি কমেন্টস আউট করে রাখো সেটা তোমার লোকাল মেশিন মানে বোঝো তো নাকি? লোকাল মেশিনে হচ্ছে তোমার এটাকে জায়গা করে দিতে হবে তাকে। তুমি যা কিছু লেখো না কেন সবকিছু হচ্ছে তোমার লোকাল মেশিনে রাখতে হবে। কিন্তু যখন রান টাইমে আসবে, রান টাইমে আসার পরে কম্পাইল কিন্তু বুঝবে যে এটা তোমার কোডের কোনো অংশ নয়, তখন কিন্তু সেটাকে সে ইগনোর করবে। কি করবে? সেই স্টেটমেন্টটাকে সে ইগনোর করবে। তাহলে রান টাইমে হচ্ছে তোমার যে টাইম এবং স্পেস আছে সেই স্পেসটাতে সে কোনো প্রভাব ফেলবে না। এখনো বোঝা নাই? কোশ্চেনটা ছিল হচ্ছে যে মানে আমরা যে একাধিক স্পেস যে ইউজ করি একটা লেখার পরে, এই স্পেস গুলো আসলে কম মানে আমাদের যে সোর্স প্রোগ্রামের যে মেমোরি অ্যাড্রেসিং যেগুলো আছে ওইখানে কি এক্সট্রা কোনো জায়গা নেই কিনা? আমি তো বলতেছি যে রান টাইমে এগুলাকে ইগনোর করা হয়। রান টাইম মানে কি? কোডটাকে যখন তুমি রান করো তখন এগুলোকে ইগনোর করা হয়। বাট এই জিনিসগুলো তুমি যে কোডে লিখছো এগুলো তো বাতাসে লেখো নাই না, এগুলো তো কোথাও না কোথাও জায়গা আছে। যেগুলো হচ্ছে লোকাল মেশিনে থাকবে জায়গা, এগুলো লোকাল মেশিনে থাকবে, কিন্তু রান টাইম এগুলোকে ইগনোর করবে।
আচ্ছা তোমার কোডের লিখছো ঠিক আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু রান টাইমে যখন যাবে তখন হচ্ছে যে এই জিনিসগুলোকে ইগনোর করে সে তার এক্সিকিউশন টাইমটা দেখাবে। বুঝতে পারছো? জি স্যার। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচার টোকেনস, টোকেনটাকে সে ম্যানুফ্যাকচারিং করবে। কোরিলেট ইরর মেসেজ উইথ দ্য সোর্স প্রোগ্রাম, এবং যদি কোনো ধরনের সে ইরর মেসেজ পায় এই ব্যাপারগুলোতে, সে সেটাকে সোর্স প্রোগ্রামের সাথে যদি কোনো ধরনের সাদৃশ্যপূর্ণ যদি কোনো ধরনের মেসেজ পায় সেটাকে দিবে, এবং পাস টোকেন টু দ্য পার্সার, এবং পার্সারের কাছে সে টোকেনটা দিয়ে দিবে। এখানে একটা কথা বলা আছে, ওপেন এ সাবরুটিন অফ দ্য পার্সার, পার্সারের একটা সাবরুটিন হিসেবে সে পার্স করে। সাবরুটিন মানে কি? সে একটা টোকেন দিচ্ছে পার্সারের কাছে, যতক্ষণ না পর্যন্ত সে টোকেন দিবে পার্সার, ততক্ষণ পর্যন্ত পার্সারের কোনো কাজ করতে পারবে না, বা পার্সিং ট্রিটা সে তৈরি করতে পারবে না। এটাকে অনেকটা সাবরুটিনের মতো সে কাজ করতেছে। এটা একটু পড়ো তো তোমরা সবাই, দেখো তো বুঝো কিনা। Why to separate lexical analysis and parsing? কেন আমাদের lexical analysis এবং parsingটাকে সেপারেট করতে হলো? কি পড়ছো? জি স্যার। কি বুঝছো বলো? স্যার এখানে বলা হয়েছে সিম্পলিসিটি অফ ডিজাইন, কনভেনশনস অ্যাবাউট ওয়ার্ডস আর অফেন ডিফারেন্ট ফ্রম কনভেনশনস অ্যাবাউট সেন্টেন্সেস। মানে হচ্ছে ডিজাইনটা মানে সিম্পলিসিটি অফ ডিজাইন, ডিজাইনের মানে যে মানে কি বলতে চাচ্ছি আর কি বুঝাতে পারতেছি না। ওয়ার্ড এবং হচ্ছে সেন্টেন্সের ভিতরে যে কিছু ডিফারেন্ট থাকে, নিয়মাবলী থাকে, এইটা হচ্ছে এই লাইন দিয়ে বোঝাচ্ছে কিছু নির্দিষ্ট মানে ভিন্নতা থাকে। আর ইমপ্রুভিং কম্পাইলার এফিসিয়েন্সি, এটা হচ্ছে কম্পাইলারের যে দক্ষতা সেটা উন্নত করা বা ইমপ্রুভ করা এরকম। আর ইনহ্যান্সিং কম্পাইলার পোর্টেবিলিটি, এইটা হচ্ছে কম্পাইলারের যে বহনযোগ্যতা এইটাকে উন্নত করা, মানে কম্পাইলারটা মানে কম্পাইলার রান করা বা চালানো, একটা কম্পাইলার ইউজ করা হচ্ছে সেটা উন্নত করা, এরকম কিছু বুঝলাম। কি নাম তোমার? তন্দ্রা। তন্দ্রা বিশ্বাস। জি স্যার। আর কেউ নলেজ শেয়ার করতে চাও? বলো অনিক চক্রবর্তী। জি স্যার। স্যার সিম্পলিসিটি অফ ডিজাইন, স্যার এই ক্ষেত্রে বলা হয়েছে যে মানে কনভেনশনস অ্যাবাউট ওয়ার্ডস আর অফেন ডিফারেন্ট ফ্রম কনভেনশনস অ্যাবাউট সেন্টেন্স। মানে স্যার ওয়ার্ড এবং সেন্টেন্সের মধ্যে যে ইয়াগুলো আছে, মানে
যে ভিন্নতা আছে স্যার, ভিন্নতাগুলার স্যার এগুলা মানে সম্মেলন ঘটানো স্যার। ভিন্নতার সম্মেলন ঘটানো। জি স্যার। আচ্ছা, তারপর বলো। স্যার ইমপ্রুভিং কম্পাইলার ইফিসিয়েন্সি, মানে স্যার কম্পাইলারের যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি করা স্যার। সেটা কিভাবে? স্যার হয়তো আমরা এই করতে পারি যে আগে একটা কম্পাইলার এমন করতে পারতো যে একটা নির্দিষ্ট ওয়ার্ড, মানে ছোট হাতের ওয়ার্ড শুধু হ্যাঁ করতে, মানে ও আইডেন্টিফাই করতে পারতো, কিন্তু এখন আমরা ইমপ্রুভিং করলাম যে সে সেম মানে লেখাটাই বড় হাতের ওয়ার্ড বা যে কোনো ছোট বড় হাতের ওয়ার্ড সবগুলাই সে না এরকম না মনে হয়, যে টোকেন গুলো দিবে টোকেন গুলো থেকে আচ্ছা, ইনপুট তোমার অপশন গুলোকে কে আলাদা বলতেছো করতে হবে। সে তার সুযোগ আসবে, সমস্যা নেই। কে বলতে চাচ্ছ? স্যার মেজবা। আচ্ছা, একটু পরে ও বলে নিক, তারপরে তুমি বলো। হ্যাঁ বলো অনেক। স্যার এটা আর এনহ্যান্সিং কম্পাইলার পোর্টেবিলিটি। স্যার এইটা একটু স্যার ভালো মতো বুঝিনি। আচ্ছা ঠিক আছে, বলো মিসবা এখন কি বুঝছো তুমি? আর এইখানে হচ্ছে ওই ডিজাইনের যে সরলতা, যে মানে ডিজাইনের যে সিম্পলিসিটি যেটা দেয়, সেটা হচ্ছে আমাদের একটা বাক্য থাকতে পারে, সেই বাক্যটাকে সিম্পল করার জন্য সেটাকে কতগুলো ওয়ার্ডে ভাগ করে দিবে। তারপর হচ্ছে কম্পাইলার যে ইফিসিয়েন্সিটা, এটা বাড়ানোর জন্য দেখা যেতে পারে যে আমি যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুট গুলার ভিতরে যে ওয়ার্ডটা অথবা সেন্টেন্সটা দেই সেটাকে কতগুলো টোকেন আকারে ভাগ করে দিবে। তারপর হচ্ছে এনহান্সিং কম্পাইলার প্রবাবিলিটি, এটা হচ্ছে তার কম্পাইলার যে মানে কম্পাইলার যে জিনিসগুলা নেবে সেটা যে সংকলনের যে সম্ভাবনাটা সেটা বৃদ্ধি করার জন্য দেখা যেতে পারে হচ্ছে যে অন্যান্য ডিভাইসের ভিতরে যে নির্দিষ্ট যে অপ্রাসঙ্গিক জিনিসগুলো থাকে সেগুলোর ভিতর থেকে বিশ্লেষণ করে সীমাবদ্ধ জিনিসগুলাকে বিশ্লেষণ সেক্টরে পাঠিয়ে দেওয়া, লেক্সিক্যাল সেক্টরে পাঠিয়ে দেওয়া, অপ্রাসঙ্গিক জিনিসগুলো বাদ দিয়ে, এরকম মনে হয়। গুড, ভেরি গুড। ওকে, এরপরে বলো কাউসার আহমেদ, বলো। স্যার এখানে সিম্পলিসিটি অফ ডিজাইন বলতে বুঝাইছে যে আমার একটা সেন্টেন্স ওইটাকে কম্পাইল করতে বেশি টাইম প্রয়োজন, যার কারণে হচ্ছে আমরা ছোট ছোট ওয়ার্ডে এখানে ডিভাইড করে নিচ্ছি। আর হচ্ছে ইমপ্রুভিং কম্পাইলার এফিসিয়েন্সি বলতে বোঝাচ্ছে যে সেম জিনিসটাই স্যার, যে টোকেনটাকে ভাগ করে নিছে যেন ওইটাকে রিড করতে সুবিধা হয়। আর স্যার লাস্টেরটা এটা ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, আর কে বলতে চাও? উৎস বিশ্বাস। নাই? আর কেউ তার নলেজ শেয়ার করতে চাও? ইভা আছো না? ইভা, আর জানা ইভা, শুনতে পাচ্ছ আমাকে? এরা কি মানে ক্লাস মানে চালু করে কি চলে যায় নাকি? স্যার আমি বলতেছি, হ্যালো হ্যালো বলো। জি স্যার আমি বলতেছি স্যার, স্যার একটু ইয়াতে স্লাইডটাই যাবেন স্যার। হ্যাঁ তুমি বলতে চাও ঠিক আছে, কিন্তু এই মেয়েটা যে ক্লাস চালু করে যে চলে গেছে, আর জানা ইভা না? ঠিক আছে, বলো এখন আশিকুজ্জামান আবির, বলো। জি স্যার, স্যার মূলত স্যার যেটা বুঝলাম যে স্যার কম্পাইলারের জন্য কঠিন হবে যখন কোনো সেন্টেন্সটাকে ডিরেক্টলি সে কম্পাইল করতে যাবে। তো সেই ক্ষেত্রে স্যার সিম্পলিসিটি করার জন্য স্যার সেটা আর ক্ষুদ্র ক্ষুদ্র মানে ওয়ার্ডে ভাগ করে নিতে হবে স্যার। ওকে। আর সেকেন্ডটা হচ্ছে বাফারাইজেশনের জন্য স্যার প্রত্যেকটা যে ওয়ার্ডের যে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারে সে টোকেন হিসাবে পাঠাবে স্যার এফিসিয়েন্সির জন্য। আর সেকেন্ড হচ্ছে এনহ্যান্সিং কম্পাইলার প্রবাবিলিটি, মানে হচ্ছে স্যার প্রত্যেকটা যে আমরা যে আনওয়ান্টেড জিনিসগুলো দেই যেগুলোর কোনো কাজ নেই, যেমন স্পেস অথবা সেমিকোলনের কাজ আছে অথবা দুইটা স্পেস যেগুলো দেই, যেগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের লজিকে কোনো কাজ লাগে না বা কম্পাইলারের জন্য কোনো কাজ লাগে না, সেগুলোর সে ফিল্টার করে
যেসব কাজের জিনিস আছে সেগুলোকে সে অ্যানালাইজারের জন্য পাঠাবে। হুম। আর কেউ জি স্যার, বলো। আমরা হচ্ছে স্যার সিম্পলিসিটি অফ ডিজাইন, এখানে হচ্ছে আমাদের বড় যে ব্লকটা থাকবে সেটাকে আমরা ছোট করব, ছোট করে ওয়ার্ডে নিয়ে আসবো। ওয়ার্ডে নিয়ে আসলে সেটা কি হবে, আমাদের কম্পাইলারের জন্য সেটা এফিশিয়েন্ট হবে। আমাদের যদি বড় ধরনের কোনো টেক্সট থাকে সেটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করবো, দেন সেটাকে আমরা সেকেন্ড স্টেপে পাঠাবো পার্সিং এর জন্য। আর সেকেন্ড যেটা আছে ইমপ্রুভিং কম্পাইলার এফিশিয়েন্সি, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যতগুলো ইউজার থেকে ইনপুট আসবে, মানে যেগুলো আর কি আমাদের কোডটা আসবে, সেটাকে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ প্রসেস করবো টোকেন দিয়ে সেটাকে সেপারেট করবো। এন্ড থার্ড স্টেপ হচ্ছে ইনহ্যান্সিং কম্পাইলার পোর্টেবিলিটি। তো এইখানে আমরা কি করবো, আমাদের ইনপুটের সাথে অসঙ্গতিপূর্ণ যেসব জিনিসগুলো আছে আর যেগুলো ডিভাইস স্পেসিফিক যেগুলো থাকবে অসঙ্গতিপূর্ণ, সেগুলো আমরা এখান থেকে সেপারেট করবো। ব্যাপারটা এরকমই আসলে, তোমরা প্রথম দুইটা বেশ বুঝছো যেটা, কিন্তু লাস্টেরটা হচ্ছে যে ইনপুট অ্যালফাবেট পিকুলারিটিস মানে হচ্ছে যে তোমাদের যে ফিচারস গুলো। হ্যাঁ বলো স্যার। আপনি আমাকে স্যার ডাকছিলেন অ্যাকচুয়ালি স্যার, আমার আম্মু অসুস্থ, যার জন্য আমি একটু আম্মুর কাছে গেছিলাম। সরি স্যার। ঠিক আছে, তোমরা এবার যেমন অনেকেই করো যে ক্লাসে জয়েন করে তারপরে খুঁজে পাওয়া যায় না তোমাদের, তো একটা আমার ক্লাসগুলোতে অ্যাটেনটিভ থাকবে। আমি এবার নাম ধরে ডাকি, তো তোমরা যারা চিন্তা করো যে আমি আইসার পরে চ্যাট বক্সের আইডিটা লিখে দিলাম তাহলে আমার অ্যাটেন্ডেন্স হয়ে গেল, তারা কিন্তু ভুল ভাববা। হুট করে একদিন তোমার নাম ধরে ডাকি বলবো, বুঝতে পারছো? জি স্যার, আমি কার হবে না স্যার। ওকে, তো দেখো তোমাদের যেটা হচ্ছে কম্পাইলার পোর্টেবিলিটি, এখানে পেকুলারিটিস বলা হচ্ছে যে আমাদের যে ফিচারস গুলো আছে, আমাদের যে অ্যালফাবেটিক্যাল ফিচারস গুলো, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এক একটা এক এক রকমের। এই ফিচারস অনুযায়ী এদেরকে ভাগ করা হয়। আবার ডিভাইস স্পেসিফিক অ্যানোমালিস বলা হয়েছে যে কোন ডিভাইসে কোন জিনিসটা সাপোর্ট করবে। এখন সাপোজ আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি, সেটা আমাদের ফোনে যদি আমরা দেখি সেটা এক রকমের ডিজাইন হবে। সেটা যদি আমরা একটা আমাদের ট্যাবে দেখি সেটা এক ধরনের ডিজাইন হবে। সেটা যদি আমরা একটা বড় একটা স্ক্রিনে দেখি, ডেস্কটপ স্ক্রিনে দেখি, সেটা এক ধরনের ডিজাইন হবে। আবার যদি সেটা একটা মোবাইলের আমাদের স্মার্টফোন গুলোতে দেখি সেটা এক ধরনের ডিজাইন হবে। তো এই যে ডিভাইস স্পেসিফিক অ্যানোমালিস, মানে ডিভাইসের উপর ডিপেন্ড করে যে তোমার যে কোডিং বা তোমার যে রান টাইম, তোমার যে আউটপুটটা মানে আলাদা আলাদা হচ্ছে, এই জিনিসগুলোকে কম্পাইলার কি করে, রেস্ট্রিক্টেড করে দেয় বা এই জিনিসগুলোকে সে ডিটেক্ট করে দেয়। আমরা অনেক সময় তোমরা যে HTML CSS দিয়ে ডিজাইন করো, কেউ কিছু ডিজাইন করো HTML CSS দিয়ে? জি স্যার, করি। এখানে একটা রেসপন্সিভ বলা শব্দ আছে, জানো রেসপন্সিভ মানে কি? জি স্যার। স্যার মানে উপযোগী, এটা হচ্ছে যে হয়তো ডিভাইস উপযোগী। ডিভাইস পোর্টেবিলিটি। ডিভাইসের পোর্টেবিলিটি মানে হচ্ছে তুমি তো এখানে মনে করো আমি যখন কম্পিউটারে তোমার ওয়েবসাইটটা চালাচ্ছি তখন কিন্তু মানে একদম সুন্দর আসতেছে, কিন্তু এটা যখন আমি ছোট করতেছি বা আমি চাইলে এরকম যখন ছোট করতেছি তখন সেটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যে তোমার এটা রেসপন্সিভ না, তোমার সাইটটা রেসপন্সিভ না। কারণ যখন এটা ছোট করতেছি তোমার টেক্সট ফিল্ড গুলা, তোমার বাটন গুলা একজন আরেকজনের উপর উঠে যাচ্ছে বা টেক্সট ফিল্ড গুলা ছোট হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পোর্টেবিলিটি, মানে ডিভাইস স্পেসিফিক অ্যানোমালিস। ডিভাইসের উপর ডিপেন্ড করে হচ্ছে যে তোমার জিনিসটা রেস্ট্রিক্টেড করা নেই। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো বেসিক টার্মিনোলজি ফর লেক্সিক্যাল অ্যানালাইসিস। আমাদের যে লেক্সিক্যাল অ্যানালাইসিস আছে সেগুলোর কিছু বেসিক জিনিস আছে। টোকেন, ক্লাসিফিকেশন ফর এ কমন সেট অফ স্ট্রিং। একটা স্ট্রিং এর ক্লাসিফিকেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে টোকেন। এটা হতে পারে আইডেন্টিফায়ার, ইন্টিজার, যা কিছু তাই হতে পারে, সেটা কোনো বিষয় না। আমরা একটা স্ট্রিংকে ক্লাসিফিকেশন করব, এটাই হচ্ছে টোকেন। প্যাটার্ন আবার জিনিসটা আসলে কি? The rules characterizing the set of string for a token. একটা রুলের উপর ডিপেন্ড করে একটা স্ট্রিং কে তুমি টোকেনাইজ করবা।
একটা রুলসের অবশ্যই একটা রুলস মেনটেন করবে, অবশ্যই একটা প্যাটার্ন মেনটেন করবে। আমরা একটা বলি না যে প্যাটার্ন মেনটেন করতে হবে, অবশ্যই সেখানে একটা রুলস থাকবে। কে শীষ দিতেছো কে? ডিজিট ফলোড বাই 0 আর মোর ডিজিট। এ দেখো এখানে একটা 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত একটা ডিজিটের প্যাটার্ন দেওয়া আছে। এখানে 0 থেকে 9 প্লাস, এই জিনিসটার মানে হচ্ছে এখানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার দিয়ে তুমি একটা প্যাটার্ন তৈরি করতে পারো। সেটা হতে পারে 0 1 2 3 1 2 3 4 1 7 9। এটা হচ্ছে যে একটা প্যাটার্ন। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত তুমি যে কোনো একটা ডিজিট দিয়ে তুমি একটা প্যাটার্ন তৈরি করতে পারো, তবে অবশ্যই সেটা একটা রুলস মেনটেন করবে। সেটা কি রুলস? তোমাকে 0 থেকে 9 এর মধ্যে নাম্বারগুলো নিতে হবে। সেখানে তুমি কোনো অ্যালফাবেট বা অ্যালফা নিউমারিক নাম্বার যেগুলো আমরা বলতেছি সেগুলো নিতে পারবে না, কোনো পাঞ্চুয়েশন নিতে পারবে না, শুধু কি নিতে পারবে 0 থেকে 9 পর্যন্ত। বুঝতে পারছো? এবার আসলে লেক্সিমি, a sequence of character in the source program that matches the pattern for a token। আমরা যে প্যাটার্ন গুলো এইভাবে হচ্ছে আমরা গ্রামার গুলো লিখে রাখবো। আমাদের যে সিম্বল টেবিল থাকবে সেই সিম্বল টেবিলে তো আমরা এইভাবে লিখে রাখবো যে 0 থেকে 9 পর্যন্ত যদি আসে সেগুলোকে আমরা ইন্টিজার নাম্বার ধরবো, এরকম লিখে রাখবো আমরা। এগুলোকে কি লেক্সিক্যাল প্যাটার্ন বলে স্যার? লেক্সিক্যাল প্যাটার্ন বলে এগুলোকে। ওই যে স্যার স্যার রেগুলার প্যাটার্নের মতো স্যার। রেগুলার প্যাটার্নের মতো, হ্যাঁ। তো এই যে 0 থেকে 9 বা a থেকে z যদি তুমি রাখো তাহলে a থেকে z পর্যন্ত যে কোনো নাম্বার সে নিতে পারবে। সরি, অ্যালফানিউমেরিক যেগুলো আছে অ্যালফাবেট a থেকে z, তাহলে সেগুলোকে নিতে পারবে, তবে অবশ্যই সেটা a থেকে z পর্যন্ত নিতে হবে এবং সেখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক পাওয়া যাবে না। এখন তুমি এই জিনিসটা হচ্ছে তোমার সিম্বল টেবিলে লিখে রাখছো গ্রামার হিসেবে, এবং তুমি আইডেন্টিফায়ার হিসেবে যখন সোর্স প্রোগ্রামে লিখবা সেই প্যাটার্নটা এই যে তুমি যে গ্রামারটা লিখে রাখছো এর সাথে ম্যাচ করাবে। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত তুমি যদি কোনো নাম্বার আসে তুমি সেটাকে বলতেছো ইন্টিজার, এখন তুমি সোর্স প্রোগ্রামে ইন্টিজার লিখে রাখছো, যদি সেটা ম্যাচ করে তাহলে ওকে, এটা টোকেনে তোমার ভাগ করে দিবে, আর যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমার এরর দেখাবে। এই যে ম্যাচ করতেছে প্যাটার্নের সাথে, এটাকে বলা হয় লেক্সিমি। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। এখানে অনেক টোকেন আছে, দেখো ইফ, এটা যেমন নরমাল ডেসক্রিপশন অফ প্যাটার্ন IRF, স্যাম্পল লেক্সিমি ইফ, এগুলো তোমরা দেখে নিতে পারো। এলস হচ্ছে লেক্সিমি হচ্ছে এলসি, কম্পারিজন হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, আইডি মানে আইডেন্টিফায়ার নাম্বার, লিটারাল আছে, অনেক কিছু আছে। অ্যাট্রিবিউটস কি বলো? ডাটাবেস পড়ছো না? জি স্যার, বুঝছি। অ্যাট্রিবিউটস কি, এন্টিটি কি? ডাটাবেস কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা The থিং। database হইতেছে the collection of large interrelated যে large ডাটাবেস তো আমি বুঝতে পারছি, কিন্তু ডাটাবেসে যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ অ্যাট্রিবিউটস আর এন্টিটি, এই দুইটা কি? এন্টিটি তো স্যার রিলেশনটা টেবিল, আর এন্টিটি রিলেশনটা স্যার কি? অ্যাট্রিবিউট হচ্ছে আমার টাপল। attribute হইতেছে আমার কলাম বা তোমাকে যখন সফটওয়্যার ফার্মে যাবা তখন প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এন্টিটি কি, এবং তোমাকে যেটা দ্বিতীয় যেটা কোশ্চেন জিজ্ঞেস করবে সেটা RDMS কি। এরপরে যেটা কোশ্চেন তবে এন্টিটি এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কি। পুরো ডাটাবেসটা পড়ে আসতেছে, অথচ এন্টিটি কি? আমাদের রিয়েল লাইফ একটা এন্টিটি বলো তো। বলো, রিয়েল লাইফ একটা এন্টিটি বলো। স্যার এন্টিটি যে কোনো কিছু হইতে পারে, একটা স্কুল হইতে পারে, একটা সংস্থান হইতে পারে স্যার, যে কোনোই, যেটার কাছে ডাটা আছে স্যার, যেটা ডাটা ধরে রাখতে পারবে স্যার, বা অনেকগুলা ডিফারেন্ট ডাটা থাকতে পারে, সেটার এন্টিটি স্যার বলতে পারে। আমি বলবো, বলো। হ্যাঁ মনে করেন আমি একজন স্টুডেন্ট, আমি এনটিটি, আমার নাম, হ্যাঁ আমার নাম ধারণ করবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আবার আমি যে কোর্সটা করব এই কোর্সটা হচ্ছে একটা এনটিটি। এটা এন্টিটি না। দেখো, রিয়েল ওয়ার্ল্ডে যত অবজেক্ট আছে সব এন্টিটি, সেটা চেয়ার, টেবিল,
মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব এন্টিটি, ঠিক আছে, মনে রাখবা। আর সেই এন্টিটির যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। একটা গাড়ির চাকা আছে, কালার আছে, দরজা আছে, জানালা আছে, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কিন্তু গাড়ি জিনিসটা হচ্ছে এন্টিটি। বুঝতে পারছো? রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট সবগুলো হচ্ছে এন্টিটি, আর তার যে প্রপার্টি সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ক্লিয়ার? জি বুঝলো এখনো? কোনো কলাম না, কোনো ইয়া না। হ্যাঁ, তোমাদের ধারণাটা ক্লিয়ার নাই। কলাম বলতে তোমরা বুঝাইছো এই প্রপার্টিজ গুলোকে, যে স্টুডেন্ট নামে আমরা একটা টেবিল নেই, স্টুডেন্ট টেবিলে যে আমাদের যে কলাম গুলো থাকে, স্টুডেন্ট নাম, ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কিন্তু স্টুডেন্ট এটা এন্টিটি। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আরডিএমএস কি? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিএমএস আর ডিএমএস এর মধ্যে পার্থক্য কি বলো তো? আমরা কেন আরডিএমএস বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি, আর কেন এটাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতেছি না? একটা নরমাল ইয়া জানি স্যার, ডিবিএমএস এ স্যার ফাইল হিসাবে সেভ করা থাকে, আর রিলেশনালে স্যার রিলেশন হিসাবে বা টেবিল হিসাবে সেভ করা থাকে স্যার। মানে ডিএমএস কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেও তো একটা টেবিল হিসেবে সেভ করা যেতে পারে। জি স্যার, বাট মূল পার্থক্য জানি না স্যার, এটা জানি। আর কেউ? স্যার এটা মনে হয় প্রাইমারি কি আর ফরেন কি সম্পর্কযুক্ত থাকে এই কারণে। হ্যাঁ, অবশ্যই সেটা। তোমাদের ধারণাগুলো আছে কিন্তু অনেক মানে ক্লিয়ার ধারণা নেই। রিলেশন স্যার, মানেই তো রিলেশন, হ্যাঁ একটা টেবিলের এটা সাথে আরেকটা স্যার টেবিল। এক একটা ডেটার মধ্যে যে রিলেশনটা থাকে না হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, যেটা হ্যাঁ, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থাকে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আমি সাপোজ আমি একটা কিছু টেবিল বানায় রেখে দিলাম, সেই টেবিল একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে কারো কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন মনে করো যে রিলেশনাল ডাটাবেস, আমার 5টা টেবিল আছে, 5টা টেবিলে একটা টেবিল কোনো না কোনো বা আরেকটা টেবিলের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? একটা টেবিল আরেকটা টেবিল ছাড়া চলতে পারবে না, সেটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পারছো? এবং সেটা মেনটেন করা হয় প্রাইমারি কি এবং ফরেন কি দিয়ে। একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন কি। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এসবের ধারণা রাখতে হবে, শুধু জি স্যার কয়া লাভ নাই। কিছু বেসিক জিনিসের একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, কারণ দিন শেষে এই জিনিসগুলো হচ্ছে কি, তোমাদের হচ্ছে যে তোমরা পুরো সেমিস্টারটা পড়বা, অনেক কোশ্চেনই মুখস্থ করবা, কিন্তু কিছুই মনে থাকবে না। কিন্তু সেমিস্টারটা পড়ার পরে তোমাদেরকে যদি টোকেন কি সেটা যদি বলতে না পারো, তাহলে তুমি ফেল, মানে তোমার পড়ে লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার হয়তো বা মনে থাকবে না যে টোকেন কিভাবে হয়েছে বা কম্পাইলারের স্টেপ গুলো কি, কিন্তু টোকেন কি, আইডেন্টিফায়ার কি, বা লেক্সিক্যাল অ্যানালাইসিস কি, সিনট্যাক্স ট্রি কি, সিনট্যাক্স ট্রিতে আসলে কি কাজ হইতেছে, এটা যদি তোমার মনে না থাকে তাহলে তোমার পড়াশোনা হয়নি, তোমার কনসেপ্ট ক্লিয়ার না। আমি যদি তোমাকে বলি সিনট্যাক্স ট্রি কি করে বা পার্সিং কি করে, তুমি যদি মুখের দিকে তাকায় থাকো তাহলে বুঝতে হবে যে তুমি কিছু বোঝো নাই। পার্সিংটা হচ্ছে তুমি যদি বলতে পারো যে সিনট্যাক্স ট্রি তৈরি করে, তাহলে তোমার মধ্যে কিছু ইনফরমেশন গেছে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে যে মিসাইল, এই মিসাইল গুলো তোমাদের ধারণ করতে হবে, কারণ এগুলো সারা জীবন কাজে লাগবে। বুঝছো? জি স্যার। Lexical analyzer collect information about tokens into their associated attributes. অ্যাসোসিয়েটেড মানে কি, যেটা বললাম আর কি, যে স্টুডেন্ট সম্পর্কে যে প্রপার্টিজ গুলো থাকবে সেগুলো হচ্ছে তার অ্যাসোসিয়েশন। ঠিক সেরকম লেক্সিক্যাল অ্যানালাইসিস ইনফরমেশন, টোকেনের ইনফরমেশন কালেক্ট করে, যেগুলো এবং সেই যে টোকেন আছে তার সাথে যে অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোর সম্বন্ধে সেই ইনফরমেশন কালেক্ট করে। সাপোজ তুমি ডাটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, লং ইন্টিজার, সবগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউটস, কিন্তু ডাটা টাইপ হইতেছে একটা টোকেন, আর বাদ বাকিগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। এগুলো সম্বন্ধে সে ইনফরমেশন কালেক্ট করে, যে আসলে
এই ইনফরমেশন হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, এই জিনিসগুলো। টোকেন ইনফ্লুয়েন্সেস পার্সিং ডিসিশন। টোকেন হচ্ছে পার্সিং এর যে ডিসিশন আছে সেটার উপর ডিপেন্ড করে, মানে ইনফ্লুয়েন্স করে। দ্য অ্যাট্রিবিউটস ইনফ্লুয়েন্সেস দ্য ট্রান্সলেশন অফ টোকেন। এবং অ্যাট্রিবিউটস গুলো কি করে, আমরা যখন টোকেনের যখন ট্রান্সলেশন করি বা কাস্টিং করি তখন কিন্তু অ্যাট্রিবিউট গুলো কাজে লাগে। কারণ তুমি যদি একটা ইন্টিজার নাম্বার নাও, সেটাকে যদি তুমি ফ্লোটে কাজ করতে চাও তাহলে কিন্তু হবে না। আবার ফ্লোট যখন নাও সেটাকে যদি আবার ইন্টিজার করতে চাও, হ্যাঁ হবে, কিন্তু ইন্টিজারের মতো সে দেখাবে না, তার সাথে একটা দশমিক থাকবে। তো অবশ্যই আমরা যখন ট্রান্সলেশন করি টোকেন গুলোতে তখন কিন্তু এই অ্যাট্রিবিউট গুলো আমাদের অনেক বেশি জরুরি দরকার পড়ে। A pointer to the symbol table entity in which information about the token is kept. সিম্বল টেবিল হচ্ছে এমন একটা টেবিল যেখানে হচ্ছে আমাদের যে টোকেন গুলো আছে সেই টোকেন গুলোকে রাখা হয়। আদার অ্যাট্রিবিউটস কি কি থাকতে পারে, লাইন নাম্বার, লেকজিমি, আইডেন্টিফায়ার, এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে সিম্বল টেবিলে থাকে। বুঝতে পারছো? এখানে দেখো ই ইজ ইকুয়াল টু এম এম মাল্টিপ্লিকেশন সি, এটা কি স্কয়ার চিহ্ন, তাই না? 2। তো এখানে আইডি আছে আইডেন্টিফায়ার, ই হচ্ছে আইডেন্টিফায়ার, প্রথমে এটাকে সে নিল, তারপরে অপারেটর ইকুয়াল হচ্ছে অ্যাসাইন অপারেটর, তারপর এমটাকে সে আইডেন্টিফায়ার হিসেবে নিল, মাল্টিপ্লিকেশন অপারেটর, সি হচ্ছে আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর যেটাকে আমরা স্কয়ার বলতেছি, সি স্কয়ার 2 এক্সপোনেনশিয়াল অপারেটর, আর নাম্বার হচ্ছে এই যে নাম্বার যে ভ্যালুটা আছে ইন্টিজার ভ্যালু। এই যে আইডি দেখতেছো, অ্যাসাইন দেখতেছো, আইডি, মাল্টিপ্লিকেশন আইডি, এক্সপোনেনশিয়াল নাম্বার, এগুলো এক একটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউট। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা যারা দেও নাই এখন আইডি তারা দিয়ে দাও, এই যে চ্যাট বক্সে আইডিটা দিবা অবশ্যই। যারা দিছো তো ভালো থেকো, যে কাজগুলো দেয়া থাকলে সেই কাজগুলো করো। এই তো, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।